প্রিয় শিক্ষার্থী, রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগতম। আমি সৈয়দ আনোয়ারুল হক, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায়ের তথ্য ও উপাত্ত নিয়ে ক্লাস নিব। আমি এই অধ্যায়ের ধারাবাহিকতায় আজকে তৃতীয় ক্লাস নেব। গত দুটি ক্লাস আমি অবিন্যস্ত উপাত্তের গড়, বিন্যস্ত উপাত্তের গড় উপর নিয়েছিলাম। আজকে আমি নেব অবিন্যস্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয়। এই টপিক্সটা তোমাদের এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে আজকের ক্লাস শুরু করি। আমি বোর্ডে একটি সমস্যা লিখেছি। তোমরা গত ক্লাসে অবিন্যস্ত উপাত্ত সম্পর্কে ধারণা পেয়েছিলে, অর্থাৎ যে উপাত্তগুলো সুনির্দিষ্ট নিয়মের মধ্যে সাজিয়ে প্রত্যেকটি উপাত্ত আলাদাভাবে লেখা হয়, ওটাকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলি। যেমন এখানে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এই যে 30 জন, প্রত্যেকটি শিক্ষার্থীর নাম্বার দেওয়া রয়েছে, কোনো একটা ব্যবধির মধ্যে নেই, তাই এটা একটি অবিন্যস্ত উপাত্ত। এই ধরনের অবিন্যস্ত উপাত্তের মধ্যে আমরা যদি মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে চাই, মধ্যক নির্ণয়ের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। আর প্রচুরক হলো যে উপাত্তটি সর্বাধিকবার রয়েছে সেটি হবে প্রচুরক। তো এটা আমরা সমাধান করার সময় দেখাবো। এর আগে আমি অবিন্যস্ত উপাত্তের কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটা একটু আলোচনা করি। দেখো, বোর্ডের মধ্যে আমি অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়। অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে হলে প্রথম তোমাকে এই যে আমি এই অঙ্কের জন্য যেভাবে 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, অর্থাৎ যে উপাত্তগুলো থাকবে সেই মান উপাত্তগুলো ছোট থেকে, এখানে সবচেয়ে ছোট মান ছিল 42 আর সর্বাধিক মান ছিল 73। এই যে 42 থেকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে উপাত্তগুলো সাজিয়ে আমরা 73 রেখেছি। এভাবে প্রথমে মানগুলো আমাদের সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পর তাহলে আমরা বুঝতে পারবো কোনটি কততম পদ। যেমন এরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে কোনটি কততম পদ এই প্রক্রিয়ায় আমরা বুঝতে পারবো। তাহলে আসো অবিন্যস্ত পদের মধ্যক নির্ণয়ের সূত্রটি নিয়ে আলোচনা করি। দেখো, আমি অবিন্যস্ত পদের মধ্যক নির্ণয়ের একটি সূত্র লিখেছি। প্রথম আমাদের এই যে উপাত্ত রয়েছে সেই উপাত্তগুলো এইভাবে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। এরপর দেখতে হবে এখানে মোট কতটি উপাত্ত রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা গণসংখ্যা বলি। এই উপাত্তগুলো এখানে n সমান 30, এটা আমরা গণসংখ্যা বলতে পারি। তাহলে আমার গণসংখ্যা যদি n হয়, আমি এখানে এটা গণসংখ্যা হিসেবে লিখি। দেখো, গণসংখ্যা n যদি জোড় সংখ্যা হলে মধ্যক n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, অর্থাৎ এই যে n/2 তম পদ আমাদের নির্ণয় করতে হবে n/2 প্লাস 1, অর্থাৎ এই পদ পরের পদটাও নির্ণয় করে দুইটা পদ যদি আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে মধ্যক। আবার যদি n যদি বিজোড় হয়, তোমাদের জোড় এবং বিজোড় বলতে বোঝাচ্ছি, মনে করো এখানে 30 আছে, তাহলে আমি 30কে যদি 2 দ্বারা ভাগ করি মানটা কত হয়? 15। তাহলে এই যে এখানে আসলে 15তম পদ, এখানে 16তম পদ। তো আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই 15তম পদটা এখানে আসবে। এরপরে 16তম পদ হয়, তাহলে 16তম পদ এখানে আসবে। এইভাবে আমরা পদগুলো মানটা বসিয়ে সেই পদের মান দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যক পাবো। আর যদি আমাদের এই গণসংখ্যা বিজোড় হয়,
তাহলে মধ্যক নির্ণয় করার জন্য সেই গণসংখ্যাকে আমরা সাথে 1 যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে যে মানটি পাবো সেটা হবে মধ্যক। অর্থাৎ যত নম্বর পদ আসবে আর কি, সেই তত নম্বর আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে, তাহলে সেই পদটাই হবে তখন মধ্যক। আসো আমি আমাদের যে সমস্যাটা লিখেছি সেই সমস্যাটির সমাধান করি, তাহলে তোমাদের এই যে অবিন্যস্ত পথে কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় আরও ভালোভাবে বুঝতে পারবে। তোমরা নিশ্চয় এতক্ষণে এইগুলো লিখে নিয়েছো। গণসংখ্যা 30, যা একটি জোড় সংখ্যা। সুতরাং মধ্যক যোগ দেখো আমাদের এখানে গণসংখ্যা 30, তাহলে আমি গণসংখ্যা 30 যা একটি জোড় সংখ্যা, তাহলে আমি ওই n যেখানে ছিল সেখানে 30 বসিয়েছি। তাহলে 15তম পদ 16তম পদ আমি গণে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে দেখো এই 15তম পদ পেয়েছি 54 আর 16তম পদ পেয়েছি 56। তাহলে মানগুলো এখানে বসাই। 15তম পদ হলো 54 আর 16তম পদ হলো 56। দুটো যোগ করলে পাই 110, 2 দ্বারা ভাগ করলে 55। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় মধ্যক 55। তাহলে আমি আবার প্রথম থেকে আলোচনা করি যে সূত্রগুলো আগে আলাপ করেছি। আমাদের যখন এই ধরনের অবিন্যস্ত পথ দেওয়া থাকবে, আমাদের সেক্ষেত্রে আমাদের সেই অবিন্যস্ত পথের সবচেয়ে ছোট মান থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি করে সর্বোচ্চ পথ অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখে নিতে হবে। তারপর গণসংখ্যা দেখতে হবে কয়টা আছে 30, যদি জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা সেই অনুযায়ী আমাদের সূত্রটা বসাতে হবে। যেহেতু গণসংখ্যা 30 একটি জোড় সংখ্যা, তো আমার জোড় সংখ্যার জন্য যে মধ্যক নির্ণয়ের সূত্র রয়েছে সেটা বসাবো। সেটা বসিয়ে দেখো কততম পদগুলো আমাদের পাওয়া যাচ্ছে। 15তম পদ 16তম পদ, এখান থেকে ক্রমান্বয়ে 1 2 3 এভাবে গণে 15তম পদের মান কত 54 পেয়েছি আর 16তম পদের মান পেয়েছি 56। সেই মান দুইটি লিখলাম, এটাকে আমরা 2 দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করলাম 55। এটাই হলো আমাদের নির্ণেয় মধ্যক। তাহলে তোমরা তুলে নাও, এরপর আমরা প্রচুরক নিয়ে আলোচনা করব। তাহলে এটা ছিল আমাদের মধ্যক। এবার আমরা এই উপাত্তের জন্য প্রচুরক নির্ণয় করব।
তবে প্রচুরক নির্ণয় করার সময় আমাদের এভাবে মানে উদ্যতম অনুসারে সাজিয়ে রাখার প্রয়োজন নেই। তোমরা প্রশ্ন থেকে সরাসরি এখানে প্রচুরকের যে কথাটা লিখবো সেটা লিখতে পারো। তবে মধ্যকার প্রচুরক যদি একই সাথে নির্ণয় করতে হয় তুমি একই ধারাবাহিক প্রক্রিয়া লিখতে হবে। অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছি আমাদের শুধু প্রচুরক যদি নির্ণয় করতে হয় তাহলে এই যে মানে উদ্যোগ অনুসারে সাজিয়ে রাখার প্রয়োজন রয়েছে সেটা প্রয়োজন নেই। আবার অনেকে দেখা যায় প্রচুরক নির্ণয় করতে বললে যেই উত্তরটা হয় সেটা লিখে দেওয়া হয়, এটা যেন না লেখো, এটা একটু বর্ণনা করে লিখতে হবে। প্রথমে তোমাদের দেখতে হবে এখানে কোন উপাত্তগুলো কয়বার করে রয়েছে। তবে এবং মানে উদ্যোগ অনুসারে সাজালে এটা সহজ হয়ে যায়। অর্থাৎ এই যে উপাত্তগুলো রয়েছে, যেই উপাত্তটি অর্থাৎ যেই নম্বরটি সবচেয়ে বেশিরভাগ শিক্ষার্থীরা পাবে সেটা হবে প্রচুর। আমরা এখানে একটু বোঝার জন্য চেষ্টা করি। এখানে দেখো আমাদের 43টা দুজনে পেয়েছি, 48 পেয়েছে দুজন, 49 দুজন, 52 তিনজন, 56 দুজন, 59 দুজন। দেখো কি সহজ নয়? এখানে 43, 48, 49, 56, 59 অর্থাৎ এই দুটি নাম্বার দুইজন করে পেয়েছি। আবার 52 নাম্বারটি তিনজন পেয়েছে, আর অন্যান্য নাম্বারগুলো একজন করে শিক্ষার্থী পেয়েছে। তাহলে যে নাম্বারটি সর্বাধিকজন শিক্ষার্থী পেয়েছে সেটা হবে প্রচুর। সে আমার একটু সংক্ষিপ্ত করে এখানে লিখতে হবে। এখানে নম্বর পাই তিনজন, 43, 48, 49, 56, 59 নম্বর পাই দুইজন করে। এবং অন্যান্য নম্বরগুলো একজন করে শিক্ষার্থীরা যেহেতু 52 নম্বর সর্বাধিক, তিনজন শিক্ষার্থী পাই। সুতরাং ইন্ডিয়া প্রচুর 52। অর্থাৎ যে তোমার অন্তত 2 নম্বরের জন্য এই প্রচুর নির্ণয়ের ব্যাপার আসে, তাই তোমাকে একটু ছোট করে বর্ণনা হবে। অর্থাৎ এটা যে সর্বাধিক জন পেয়েছে সেটা যেন বোঝা যায়। অর্থাৎ কোন নাম্বারগুলো কতজন করে শিক্ষার্থী পেয়েছে বা কত নাম্বারটি বা কোন উপাত্তটি একাধিকবার রয়েছে বা সর্বাধিকবার রয়েছে সেটা যেন আমরা সামগ্রিকভাবে এখান থেকে বুঝতে পারি। অর্থাৎ যেই উপাত্তটি সর্বাধিকবার আসবে সেটাই প্রচুর। অনেক সময় একই উপাত্ত অর্থাৎ এখানে 52 নাম্বারটা তিনজন, অনেক সময় দেখা যায় এরকম একাধিক নাম্বার একাধিক সর্বাধিক জন পেয়ে থাকে। অর্থাৎ একই নাম্বার সর্বাধিক জন অর্থাৎ মনে করো 52, 56, 59 এই নাম্বারগুলো প্রত্যেকটি তিনজনের করে পেয়েছে। তাহলে যেহেতু প্রত্যেকটি নাম্বার সর্বাধিক জন করে পেয়েছে তাহলে প্রচুর একাধিক হতে পারে। কারণ যেই নাম্বারগুলো সর্বাধিকবার পেয়েছে সেগুলো কী হবে? প্রচুরও হবে। এখানে শুধুমাত্র যেহেতু 52 একটি নাম্বারেই তিনজন পেয়েছে সেই নাম্বারটা এখানে প্রচুর শুধু একটি হবে। তাহলে তোমরা তুলে নাও।
ধন্যবাদ তোমাদের ক্লাসটি পর্যবেক্ষণ করার জন্য। আমি এই অধ্যায়ের ধারাবাহিকতায় আলোচনার জন্য আরও দুটি টপিকস রয়েছে। একটি হলো আয়তলেখ, আরেকটি হলো পাইচিত্র। আমি চেষ্টা করব আগামী আরও দুটি ক্লাসে এই দুটি যেন আমি বিস্তারিত আলাপ করতে পারি। আজকে এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।